সেই কষ্টের অভিজ্ঞতা শেষে আপনি ভিকটিম হয়েছেন, কিন্তু দিনটা খুব কম ছিল আপনার, কিন্তু ভিকটিম হয়েছেন, খুব বড় ধরনের ভিকটিম হয়েছেন। এবং 5 আগস্টের পরে তো ছবি ভাইরাল হয়েছিল, আপনি আহত অথবা খুব গুরুতর ছবি ভাইরাল হয়েছিল, সেটাও কিন্তু অনেক কষ্ট দিয়েছে। ওই ঘটনাটা একটু নিয়ে আলাপ করি প্রথম। ওই ঘটনাটা কি ছিল? না, এটা বেসিক্যালি 5ই আগস্টে আমরা তো আসলে কোনো আইডিয়া ছিল না, হঠাৎ করে অল অন সাডেন এরকম একটা ইস্যু হয়েছে। তো প্রথমে আমার যে বাসা, সেখানে আমার পাশে আমার অফিস ছিল, এখানে আমি বসতাম আর কি। যদি আমার নিজস্ব না, আমি এখানে বসতাম, আমাদের একটা সামাজিক সংগঠন ছিল টিম পজিটিভ বাংলাদেশ, ওখানে বেসিক্যালি অ্যাটাক হয় এবং ওটা পুরোপুরি একেবারে ভেঙে ভেঙে চুরে লুটপাট করা হয়। এরপরেই চেষ্টা ছিল যে আমাকে আসলে অ্যাটাক করার। তো যেটা ছড়িয়েছে ওটা আসলে আমার ছবি ছিল না, কিন্তু ওরা সর্বচেষ্টা করেছে, এসেছিল। কিন্তু আমি যেখানে থাকি সেই জায়গাটা, কারণ আমি যে এখন প্রায় 8 বছর 9 বছর, এখন কারোর সাথে আমার কোনো ব্যক্তিগত বা কোনো ধরনের কোনো শত্রুতা সমস্যা কথা ছিল না। সুতরাং যারা এখানে বসবাস করে বা আশেপাশে যারা মানুষ আছে, তাদের প্রতিরোধের কারণেই আসলে ওই জায়গা থেকে ওই আক্রান্ত হওয়া থেকে আমি সার্ভাইভ করতে পারি। তো আমি সবার উদ্দেশ্যে এই পরবর্তী একদিনের মধ্যেই, কারণ আমি তখন সবার সাথে প্রায় ডিসকানেক্ট ছিলাম ওই পরিস্থিতিতে, আবার সবাইকে আপডেট জানিয়ে দিয়েছি আসলে যে ওটা কিভাবে ছড়িয়েছে বা কারা ছড়িয়েছে এ সম্পর্কে আমার আইডিয়া ছিল না। আমি পরের দিন সবাইকে আপডেট জানিয়েছি যে না, এটা আমার সাথে ছিল না। বাট আমি হাজার হাজার ছাত্রলীগের রেসপন্স পেয়েছি, ভালোবাসা পেয়েছি। ছাত্রলীগের নেতৃত্বের পরে পরে করোনার সময় আপনি একটা মানবিক উদ্যোগ মানুষ হিসাবে আপনার কার্যক্রমগুলো আমরা দেখেছি খুব বেশি। এখন এই 5 এর মাঝে একটা চাকরিও করেছেন আপনি, চাকরির সুযোগও কিন্তু আপনার মানবিক কাজগুলো আপনি করার সুযোগ পেয়েছিলেন। এখন এই মুহূর্তে আপনি কোন ভূমিকাটা মিস করেন আপনি সবচেয়ে বেশি? আমি আমি আমার পথ পদবি যাই হোক, আমি যেহেতু একদম প্রান্তিক পর্যায় থেকে যদি বলি যে আমার জায়গা থেকে আমি সেই হলের কর্মী হিসেবে রাজনীতি করে করে আজকে প্রায় 1.5 যুগের বেশি সময় এই পথ চলা এখনো চলছে, কন্টিনিউ হচ্ছে। তো আমি ধাপে ধাপে উঠে আসছি, তৃণমূলের সাথে মিশেছি। সেটা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে যারা তৃণমূল কর্মী আছে তারা বলেন, বা সারা বাংলাদেশের জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীর সঙ্গে আমার একটা ওতপ্রোত সম্পৃক্ততা ছিল বা আছে। এটাকে আমি নিজেকে একজন তৃণমূল কর্মী, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবেই বা ছাত্রলীগের একজন কর্মী হিসেবে পরিচিতি ভালোবাসি, একজন সাবেক কর্মী হিসেবে। আর ছাত্রলীগ কখনো সাবেক হয় না, এটা সবসময় বলি। তো এই সময় যেটা আমি মিস করছি যে, কারণ আওয়ামী লীগের যদি ইতিহাস দেখেন, একদম জন্মলগ্ন থেকে আজ অব্দি যত সংকট এসছে, সবসময় তৃণমূল হাল ধরেছে। দে আর অলওয়েজ বিন দ্য ব্যাকবোন অফ দিস অর্গানাইজেশন। তো সেই জায়গা থেকে আমি এটা মিস করছি যে এই দুঃসময় যদি একদম এই প্রান্তিক পর্যায়ের বা তৃণমূলের মানুষগুলো পাশে থেকে কাজ করতে পারতেন সরাসরি, সেটা বেশি মিস করছি। যেটা যে কোনো সংকটে আমার সময় অ্যাটলিস্ট যেগুলো আমি পেয়েছি, সেই সময় আমি একদম বাড়িতে গিয়ে গিয়ে বা একদম সরাসরি নিজে ফেস করে মুভ করে আমি এগুলো ফেস করেছি। সেটা করতে পারলে ভালো লাগতো। তো আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে এখন এই পরিস্থিতির কারণে আমরা যে একটু কৌশলগত কারণে একটু বলতে পারেন একজন আত্মগোপনই আছি, সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি। একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, লিগাল অ্যান্ড ফান্ড সাপোর্ট। সেই গ্রুপের মাধ্যমে এখন পর্যন্ত আমার কাছে যে ডেটা আছে, আপনার 2000-এর উপরে আমাদের তৃণমূলের নেতা কর্মী, তারা ছোট বড় মানে যে অ্যামাউন্ট হেল্প বা সাপোর্ট পেয়েছে, এটা কন্টিনিউ হচ্ছে, এখনো চলতেছে। আমাদের দলীয় যে আদর্শিক ভাই বোনেরা তারাই সাপোর্ট দিচ্ছে, সঙ্গে আছে। এবং এ পর্যন্ত প্রায় ধরেন 150-র মতো কেস আমরা ডিল করেছি আমাদের এই লিগাল গ্রুপের মাধ্যমে। তার মধ্যে 85% জামিন হয়েছে এবং বাকিদের চেষ্টা চলছে। আমরা কোর্টে যারা জেলে আছে তাদের খোঁজ খবর নিচ্ছি, তাদের পিসিতে একটা সাপোর্ট দেয়া। অর্থাৎ আমাদের যারা মাঠ পর্যায়ে নেতাকর্মী আছে, আমার ক্ষুদ্র জায়গা থেকে আমি একটা নেটওয়ার্ক ভাই বোনদেরকে হেল্প করার, সাপোর্ট করার এই চেষ্টাটা আমার অব্যাহত আছে। এর পাশাপাশি অনলাইনে সার্বক্ষণিক প্রতিদিন আমি চেষ্টা করি অ্যাটলিস্ট 15 থেকে 20 জন নেতা কর্মী আমাদের দলীয় পাওয়া যাবে, আরো বেশি কথা বলার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য। এবং বিভিন্ন যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ গুলো আছে উপজেলা এবং জেলা পর্যায়ে,
বিভিন্ন নামে নামে আমি সেইগুলোতে অ্যাটেন্ড করি, তাদের কথা শুনি, তাদের সমস্যাগুলো কি, এবং সেই বিষয়গুলো যেগুলো আমি আউটকামটা পাই সেটা আমি আবার আমাদের সিনিয়র যারা আছেন তাদেরকে জানানোর চেষ্টা করি। তাদেরকে অর্থাৎ তৃণমূলের সাথে আমাদের দলীয় হাইকমান্ডের যেটা সেতু বন্ধন করে দেয়া, সেই কাজটা আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে, আমাদের জায়গা থেকে যে কতটুকু ভালোভাবে এফেক্টিভলি করা যায়। এই দুঃসময়ে আমার জায়গা থেকে আমার মনে হয় যে আমি হ্যাপি এবং কন্টেন্টেড যে আমি আমার জায়গা থেকে ভূমিকা রাখতে পারছি এবং চেষ্টা করছি, এবং এটা এই চেষ্টাটা আরো অব্যাহত থাকবে এবং আরো বড় পরিসরে করার আগ্রহ আছে। থ্যাংক ইউ। ডাকসু জিএস, আপনি তখন ডাকসুর ভিপি কে নূর গণভবনে নিয়ে গিয়েছিলেন। সেই ভিপি নূর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করেছিলেন, বলেছিলেন তার মায়ের মতো, মায়ের প্রতিচ্ছবি দেখতে পাই, হ্যাঁ মায়ের মতো আর কি। সেই ভিপি নূরের আজকের উচ্চারণ গুলা যখন শুনেন কি মনে হয় তখন? হ্যাঁ ফজলুল ভাই, এখানে প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি, এটা হচ্ছে যে নূরকে আমি গণভবনে নিয়ে যাই নাই, আর নিয়ে যাওয়ার কোনো কারণও নাই। এটা হচ্ছে বেসিক্যালি নেত্রীর ডিজায়ার ছিল, তিনি বলেছিলেন যে এই দীর্ঘদিন পর ডাকসু হয়েছে, এই ডাকসুতে কেন্দ্রীয় ডাকসু এবং হল সংসদে টপ টু বটম যারা যারা নির্বাচিত হয়েছে সবাইকে তিনি গণভবনে চায়ের দাওয়াত দিয়েছিলেন, আমন্ত্রণ দিয়েছিলেন। অল একেবারে যারা আছে সেখানে সেই প্রেক্ষাপটে নূর গিয়েছিল, আপনার সার্জিস গিয়েছিল, বা যারা হয়েছে সবাই গিয়েছে। এখানে পার্সন কোন ইয়া না, সবাইকে বলেছেন যে সবাইকে নিয়ে আসতে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে তাদেরকে নিয়ে গিয়েছিল সেই নেত্রীর ইচ্ছার প্রেক্ষিতে। যে নেত্রী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, তিনি চেয়েছেন তিনি ডাকসুর আজীবন সদস্য, এই জন্য নিয়ে গিয়েছিলেন। তো সেখানে গিয়ে নূর যেটা করেছে এটা আসলে এই ধরনের কপটতা, কপটচারিতা, ছলনা বা যেটাই বলি সে। আর ও তো বেসিক্যালি আপনার আমি যখন কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা সম্পাদক ছিলাম, ওই সময় নূর আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের উপ মানব সম্পদ সম্পাদক ছিলেন। হ্যাঁ, ছাত্রলীগ কর্মী ছিলেন, একদিন সরাসরি ছাত্রলীগের সাথে কাজ করেছে। তো সে পরে কোটা আন্দোলনের একটা প্রেক্ষাপট আসছে, সেখানে সে যুক্ত হয়ে পরিস্থিতি বা নিজেটাকে বলে এই ঠিক 24-এ যেমন বাই চান্স নেতা, ঠিক তেমনি ভাবে 18-তে এই বাই চান্স মানে নেতা হিসেবে সে আবির্ভূত। সে যেটাকে বলে সরাসরি পোল্টি মারা, যে পোল্টি মেরে সে এখন আজকের তার যে উচ্চারণ গুলো, তার যে কর্মকাণ্ড গুলো, বা সেটা আসলে খুবই দুঃখজনক, অনভিপ্রেত। মানে সে তখন শুরু থেকে তার যে আদর্শিক যে ভিত্তি, সেই ভিত্তিটা দুর্বল ছিল এবং সে সুযোগ সন্ধানে ছিল, সেটুকু নির্দেশে বলা যায়। এবং তার এই সুযোগ সন্ধানের চরিত্রটা কিন্তু এখন কম বেশি সবাই দেখছে বা বুঝতেও পারছে। যখন যেদিকে যে সুযোগ হয়েছে, যখন মোসাদের সঙ্গে বসেছে, মানে যখন যেখানে তার সুযোগ এসছে, সে কোনো নির্দিষ্ট আদর্শের প্রতি তার কমিটমেন্ট ছিল না। এটুকু আমার অবজারভেশন, ঝোঁক বুঝে কোপ মারা পাবলিক আছে। আপনার সময়ে বা আগে পরে ছাত্রলীগের ভিতরে ছাত্র শিবিরের অনুপ্রবেশের বড় ধরনের অভিযোগ ছিল, পরে সেটা প্রমাণ হয়েছে। এবারে আপনার আত্মপক্ষটা কি? ধন্যবাদ। প্রথমত হচ্ছে ভাই, আমার সময় আপনি শুনতে বলছি আমি খুব কম সময় ছিলাম, 1 বছর 2 মাস বা 14 মাস। আমার 14 মাসে যে খুব অল্প কয়েকটা কমিটি হয়েছে, তো যে কটা কমিটি হচ্ছে সেই কমিটির কেন্দ্রীয় কমিটি সহ আহ একজন নট এ সিঙ্গেল ছাত্র শিবির করেছে বা করে এবং কেউ পদ পেয়েছে এমন কথা মানে আমি একাধিকবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছি যে কিন্তু সুনির্দিষ্ট ভাবে কারো নাম বলতে পারে যে সে আমার সময় কোনো পদ পেয়েছিল, আমার দায়িত্বকালীন সময়। হোপফুলি সে বলতে পারবে না, আমি নিজেও পাইনি। আগে পরে বিভিন্ন সময় হয়েছে, এসছে। এবং এই রিসেন্ট টাইমে আপনার যেমন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যে প্রেসিডেন্ট সেক্রেটারি, বিশ্ববিদ্যালয় সেক্রেটারি তো পদ ছিল, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আপনার সমাজ কল্যাণ ডিপার্টমেন্টের একটা উপসম্পাদক পদ ছিল, এবং হলের একটা উপসম্পাদক পদ ছিল, সম্ভবত উপসম্পাদক বা সহ সম্পাদক হবে। এবং সাদিক কায়েম তার পদ না থাকলেও সে হচ্ছে আপনার ইয়ে করতো, পড়াত ছিল জিএস পদ ছিল। আর সাদিক কায়েম ও ছাত্রদের সঙ্গে মিলেমিশে থেকে ভাও দিয়ে থেকে কাজ, যেটাকে বল সম্পৃক্তি থেকে লোকের পক্ষে স্লোগানও দিয়েছে, ভোট চেয়েছে, এই কাজগুলো করেছে, ডিসগাইজ করেছে, ছদ্মবেশী ধারণ করেছে। এখন একটা কথা আমি আগেও বলেছি, আসলে মুখগুলো চেনা চেনা, মনগুলো চেনা নয়, ভুল মুখ ভালোবেসে বোকা বলো কেনা হয়। এই দায়টা আমাদের স্বীকার করে নিতেই হবে। সেটা আমি নেই বা আমার আগে বা পরে যারা ছিল, সে অনেকেই বিভ্রান্ত হয়েছে তাদের ছল কুটকৌশলের কারণে, তাদের এই যেটাকে তারা কৌশল বলছে, সেটাকে আমরা বলি মুনাফিকি বা প্রতারণা বা ছদ্মবেশ ধারণ। সে কারণে আরো বেশি সচেতন হয়ে
তাদের পারিবারিক বা ব্যাকগ্রাউন্ড প্লাস এগুলো খোঁজ খবর নিয়ে লোকাল এরিয়া খোঁজ খবর নিয়ে পদ দেওয়া উচিত ছিল। যেটা যে সমস্যাটা হয়েছে, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আপনার যারা রাজনীতি করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে মোটামুটি 2-3 বছর রাজনীতি করেই দেখা যায় হল হল পর্যায়ে বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্যান্য ইউনিট যে কষ্ট করে একদম জেলা উপজেলা বা প্রান্তিক পর্যায় থেকে সবকিছু মেপে চুকে একটা একটা ট্রানজিশন পিরিয়ড বিভিন্ন ক্রাইটেরিয়া মাঝখানে সেই জায়গাটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই প্র্যাকটিসটা আমাদের অভাব ছিল। এই দায়টা আসলে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। ব্যক্তিগতভাবে আমি বলি আমার জায়গা থেকে আমার হাত দিয়ে ছাত্র শিবির করেছে পরবর্তী বা ছাত্র দল এরকম কোনো কেউ কেন্দ্রীয় কমিটি দিয়েছি বা আমার যে কোনো কমিটি হচ্ছে সেটা আসেনি বা আমার চোখে পড়ে। বাট এই দায় আমি নিব, কারণ আমরা যেহেতু ছাত্রলীগের পার্ট ছিলাম এখনো আছি। ছাত্র তার মাধ্যমে হয়েছে ভাই সেই কৌশল বা যেটাই হোক, তারা সেখানে থাকার কারণে হলগুলোতে থাকার কারণে খুব সহজে ডাকসুর নেতৃত্বে এবার যেতে পেরেছে, তাকে মনে হয়। সেখানে ভাই আরো কিছু বিষয় আছে। দেখেন ওদের যে কৌশলগুলো আপনি শিবির আজকে 5ই আগস্টের পরে তো প্রায় 1.5 বছর বেশি হয়ে গেল, 16 বছর হয়ে গেছে। এখানে এখন পর্যন্ত ওদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া কোনো পদ কিন্তু ঘোষণা করে নাই। হলের কোনো পদ এখনো প্রকাশ করা হয়নি। বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই বিগত 16 বছরে যত কমিটি করেছে বা যত কোথাও কিন্তু কোনো পদ বা কোনো কিছু প্রকাশ করা হয়নি। সুতরাং কে দেখা যায় যে শিবির করছে তার বাবা বা মা বা পরিবারের কেউ, তারাও জামাতের সঙ্গে সম্পৃক্ত, তারাও প্রকাশ করেন নাই বা তাদের কমিটি গুলো এইভাবেই হয়ে আসছে। একটা সিলসিলায় ওরা এই কৌশল আয়ত্ত করেছে বা রপ্ত করেছে কৌশলে। তো সেখানে থেকে তারা যদি নিজে থেকে না বলে বা দেখা যায় মানে যে দীর্ঘদিন প্রেক্ষাপট এই প্র্যাকটিসটা আমাদের তো কখনো বা ছাত্রলীগের কোনোদিন ছিল না, কোনোদিন বলতে পারবো না যে তারা কোনো প্রেক্ষাপটে অন্য জায়গায় গিয়ে আপনার ঘাঁটি করেন। তো সেই থেকে সুনির্দিষ্ট সাংগঠনিক ক্রাইটেরিয়া যেটা বললাম ভেরিফিকেশন করা, এগুলো ছাড়া বের করা দুঃসাধ্য বা কষ্টকর। এখন যে কথা যে ঠেকছি যে থায় শিখছি সে থায়, এই যে আমরা ঠেকছি বা এই ঠেকা থেকে শিখে অনাগত আগামীতে যেন এই জায়গাগুলো আর সমস্যাগুলো না হয় সেই জায়গাতে আমরা কাজ করছি, চেষ্টা করছি। ইনশাল্লাহ আগামীতে এই ধরনের সমস্যা গুলো ফেস করবো না। এই দুঃসময়ে নিজেদের কষ্টের মধ্য দিয়ে আমরা শিখছি এবং সেটাকে আমরা ওভারকাম করবো ইনশাল্লাহ। ডাকসু নির্বাচনের পর ছাত্র দল বা বিএনপি লোকজন বলার চেষ্টা করেছে ছাত্রলীগ নাকি শিবিরকে ভোট দিয়েছে, যেখানে যারা ক্যাম্পাসে যেতে পারে না, তাদের নিজেকে প্রকাশ করতে পারে না। এটা কি বাস্তব ছিল এই অবস্থাটা? যদি আমার অবজারভেশন হচ্ছে এখানে কিছু সাইকোলজি কাজ করে জুনিয়র পর্যায়ে, যেটা হচ্ছে যে দেখান যে 5ই আগস্টের পর থেকে যত মামলা হামলা হয়েছে, যত নির্যাতন নিপীড়ন হয়েছে, বাড়িঘর লুটপাট ধ্বংস দখলবাজি সমস্ত ধরনের সরাসরি আমাদের দলীয় নেতা কর্মীরা ছাত্রলীগ যারা করে তারা বা তাদের পরিবার বা তাদের সারাউন্ডিংসটা যারা এফেক্টেড হয়েছে, ভিক্টিমাইজড হয়েছে, তারা 90% প্লাস ক্ষেত্রে হয়েছে বিএনপি দল, যুব দল বা এই সহযোগী সংগঠনের নেতাকর্মী দ্বারা সরাসরি হয়েছে। তো এখানেও ক্ষেত্রে কিন্তু শিবির বলেন জামাত বলেন তারা হচ্ছে সরাসরি ফেস করে বা সরাসরি এসে কিন্তু এই জায়গাগুলায় আপনার মানে ভিলেনের রোলটা প্লে করে নাই, তারা ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে, ব্যাকএন্ডে কাজ করেছে। এই জায়গা থেকে যারা সরাসরি আপনার একদম জুনিয়র পর্যায়ের নেতা কর্মীরা আছেন তাদের মধ্যে এটা হতে মানে এই বোধটা আসাটা অস্বাভাবিক না যে ঠিক আছে এখানে যদি ছাত্র দল আসে তাহলে কিন্তু নিপীড়নটা বা তাদের যে স্টিম রোলারটা অত্যাচার সেটা আরো বেশি হবে, সিভিয়ার হবে। এই জায়গার একটা থিঙ্কিং থাকতে পারে। তবে বাস্তবতা হচ্ছে কি যে আমাদের সময় যখন ছাত্র দল আসছে ভোটের রাজনীতিতে, তারা কিন্তু সব পুরো প্যানেল দিয়ে নির্বাচন করেছিল। তো আমাদের 11,000, 12,000, 13,000, 14,000, 15,000 ভোটের বিপরীতে তাদের ভোট ছিল 200, 250, 300, 500 কিন্তু অতিক্রম করে নাই। এটাই হলো বাস্তবতা। এখানে কিন্তু কোন সম্পূর্ণ ফ্রি ফেয়ার ইলেকশনে ছাত্র দলের ভোট ছিল 200, 250 করে, হ্যাঁ 300 করে, 400 করে, 500 করে, 1000 কোনোটা ক্রস করার সুযোগ হয়নি। সেখানে আসলে তারা আসলে শিক্ষার্থীর সাথে কানেক্ট হতে পারে নাই কিছুদিন ধরে তাদের এজেন্ডার মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে। সেখানে কৌশলে হোক যেভাবে হোক সামহাও স্টুডেন্টদের একটা জেনারেল স্টুডেন্টদের পালস বুঝে হোক বা আমাদের ছাত্রলীগ না থাকলে আসলে বলা না যে বান্দরবনে হরিণ রাজা, বান্দরবনে যেহেতু বাঘ সিংহ নাই তাহলে হরিণ আছে, হরিণই সেখানে রাজা হবে, এরকম বিষয়। ছাত্রলীগের অনুপস্থিতিতে এবং ছাত্র দলের বা তাদের যে রাজনৈতিক যে
আহ সক্রিয়তা বা তাদের সঠিক সিদ্ধান্ত বা শিক্ষার্থীদের ডিসকানেক্ট হওয়ার কারণে শিবির এই সুযোগটা পেয়েছে। তারা তারপর সেটা জার্নালিস্ট স্টুডেন্টদের কিছু এজেন্ডাকে তাদের এজেন্ডাতে অন্তর্ভুক্ত করে কিছু কার্যক্রম করে তারা সেই ভোটের মাঠটা দখল করে নিয়েছিল। এটা আমার অবজারভেশন। সেখানে আসলে আর যেটা বললাম যে ওই বিষয়টা কাজ করেছে, অন্যায় নিপীড়নের যে মামলা হামলার বিষয়গুলো কাজ করেছে, এটা এক্সপেক্ট এখানেও হয়েছে। ইনফ্যাক্ট জাতীয় নির্বাচনে যদি আমাদের দলের নেতাকর্মীরা যায় সেখানে এটা একটা এক্সপেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ বিএনপি কাজটা করেছে, এটা তো অস্বীকার করা যাবে না। এখানে অনেকে লিখছেন একটা কথা যেটা সবসময় বলা হয়, যেটা বা অনেকে যে হাইব্রিড ছাত্রলীগ বা কমিটি বাণিজ্য, এই বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্যটা কি? কমিটি বাণিজ্যের বিষয়ে আমি আগে একাধিকবার বলেছি। আমি যখন দায়িত্ব নিলাম প্রথম দিন একটা কথা বলেছিলাম, বাংলাদেশ ছাত্রলীগের কোন পর্যায়ে, এই ভিডিওটা এখনো অনেক অনলাইনে আছে, কিন্তু আমার হাত দিয়ে আমার মাধ্যমে কোনো একটা লেন বা দেন হবে না, এই সুযোগ নেই। এবং ইনফ্যাক্ট যারা আমার সঙ্গে রাজনীতি করেছে তারা বলতে পারবে যে কোনো কমিটি নিয়ে আর্থিক লেনদেনের বিষয়ে আমার সঙ্গে কথা বলবে বা আমার রেফারেন্স দিয়ে সেই দুঃসাহসটা কারো ছিল না, তাই সুযোগটা আমি দেইনি, এই স্পেসটা আমি দেই নাই। কমিটি হয়েছে, আল্লাহর মতে কোনো কমিটিতেই এক টাকা আমার হাত দিয়ে লেনদেন হয় নাই, এটাকে আমি অপছন্দ না, আমি ঘৃণা করি। একদম সরাসরি বলছি, এই চ্যালেঞ্জটাও আমি দিয়েছি। যদি কেউ বলতে পারে যে কেন্দ্রীয় ছাত্রলীগের বা আমার সময় কোনো কমিটি রয়েছে কোনো লেনদেন হয়েছে কোথাও, তাহলে আমি যে কোনো ধরনের শাস্তি বা আপনার রাজনীতি ছেড়ে দিব, সোজা কথা। কারণ আমি এটা করি না বা এটাকে আমি ঘৃণা করি মন থেকে, এটা করিনি। তাহলে আর আমাকে আপনি যেটা বললেন যে পদ ছাড়ার পরে চাকরি করতে হতো না, হ্যাঁ, তাহলে ছাত্রলীগের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ছিল বা ডাকসু জিএস ছিল, তাকে আপনার আর্থিক সংকটের কারণে বিয়ের অনুষ্ঠানটা না করে থাকতে হতো না। আমি কিন্তু বিয়ের অনুষ্ঠানটা করতে পারিনি, এটা পারিভাবে আপনি নিজের মানুষ, সেজন্য আমি বললাম যে মানুষ তো বিয়ে জীবনে একবারই করে, আমার কিন্তু বিয়ে কোনো অনুষ্ঠান হয় না, এবং সেটা হয় না এমন না যে শখ করে হয় না, এটা আমার ওই সময় অবস্থা ছিল না। সুতরাং যদি বলো যে আমি আমার নীতির কাছে আদর্শ কখনো বিক্রি করি নাই, কোনোদিন করবো না, করার ইচ্ছাও নাই। এটা আমার কাছে আমার কমিটমেন্ট, কারণ আমি যার কাছে রাজনীতি শিখেছি, আমার মরহুম মাতামহ আমার নানা, তিনি আমাদের উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, তাকে দেখেছি তিনি নিজের তার পৈতৃক সম্পত্তি, একমাত্র সন্তান ছিলেন, হ্যাঁ, অনেক জায়গা সম্পত্তি ছিল, সেই জায়গা সম্পত্তি বিক্রি করে তিনি চেয়ারম্যান ইলেকশন করতেন, তিনি উপজেলা জেলা রাজনীতি করতেন। তো দিয়ে রাজনীতি করার যে ধরন, সেটা আমরা শিখেছি। আমি যেমন বললাম যে কাজ করেছি, আমার যে বেতন পেয়েছি সেই বেতনের অর্ধেকের যে বেশি অংশ কিন্তু আমি এই সামাজিক কাজে টিম পজিটিভ বাংলাদেশ দিয়ে আমি সেটা কাজ করেছি, সেটা কিন্তু নেত্রীর পক্ষ থেকে। আমি যখন যেখানে সুযোগ পেয়েছি যে আমার দলের এবং নেত্রীর যে ব্র্যান্ডিংটা কিভাবে করা যায় পজিটিভলি, সেটা করার চেষ্টা করেছি। আমার কাজের মাধ্যমে 5 লাখ লোক উপকৃত হয়েছে, এই 5 লাখ ভোট কিন্তু আওয়ামী লীগের পক্ষে, বা এই 5 লাখ কৃতজ্ঞতা বলতে আওয়ামী লীগের পক্ষেই আসছে। তো আমি আমার জায়গায় যে কাজগুলো করেছি, আমি বলবো যে নীতির কাছে, বিবেকের কাছে আমি পরিষ্কার আমার জায়গাটা থেকে। কিন্তু আপনি ইন জেনারেল যদি বলেন, অবশ্যই সেই জায়গাগুলো, সেই ঘটনাগুলো ঘটেছে, অনেকগুলো জানি। যদি উপর দিকে থুতু ফেললে নিজের দিকে যায়, তাহলে আমি তো এখন সংগঠনের একটা পার্ট, সেখানে যদি আমি সুনির্দিষ্ট ভাবে কারোর নাম ধরে আমি যদি বলতে চাই না, কিন্তু এটা অবাস্তব না মানে, এবং বা এই অভিযোগটা অমূলক নয়। বিভিন্ন উপজেলা কমিটি করতে গিয়ে, জেলা কমিটি করতে গিয়ে বা বিভিন্ন কমিটি করতে গিয়ে দলের অনেক সংগঠনকে নিলামে তোলা হয়েছে। এটা হয়েছে, যার ফল কিন্তু আমরা এখন ভোগ করছি। কারণ যে একটা অ্যামাউন্ট দিয়ে নেতা হবে, সে চাইবে তার জুনিয়রের কাছ থেকে, ঠিক যেমনি ভাবে ধরেন একটা অ্যামাউন্ট দিয়ে সে এসপি হয়েছে, বিসি হয়েছে, সে চাইবে সে আর অ্যামাউন্ট দিয়ে ওসি বানাতে, অ্যামাউন্ট দিয়ে তার নিজের, সেম ধারণা সংগঠনের, সেম প্রশাসনের যে ধারণা চলে, এখানেও সেম ভাবেই উপরে টাকা দিলে সেই টাকাটা তুলতে কিন্তু নিচে টাকা খরচ করতে, মানে নিচে থেকে টাকা তোলার জন্য চাপ দিতে হয়, বিভিন্ন অনৈতিক কাজ করতে হয়। জেলা নেতা হয়েছে টাকা দিয়ে, সেখানে বিভিন্ন উপজেলাতে তার টাকা নিতে হয়, এবং ফলে তখন আর নৈতিক ভিত্তিতে থাকে না। তখন এখন একটা ছেলের কাছ থেকে আপনি, ফর এক্সাম্পল আমি যদি কয়েকটা জেলার নাম বলি, একদম যেগুলো আপনি ধরেন মোটা দাগে, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যদি আমি বলি, এসব জায়গা থেকে বড় অ্যামাউন্টের লেনদেন গুলো হয়েছে। তখন এখন এগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের ঢাকা শহরের আশেপাশে, কিন্তু এখন ওইখানকার নেতাদের যারা এই অ্যামাউন্টটা দিয়েছে, তাদের কাছে এই দুঃসময় এসে নেতারা কিন্তু ওই সৎ সাহসটা পাচ্ছে না, নৈতিক মানে অধিকারটা খাটাতে পারছে না, এই তুমি এই কাজটা করো, এইভাবে করো। কারণ আগে থেকে ধরা, তার কাছে মানসিকভাবে দুর্বল, তার কাছ থেকে টাকা নিয়েছে, তার কাছ থেকে একটা অনৈতিক সুবিধা নিয়েছে। ফলে আমাদের প্রত্যাশিত যে আন্দোলনটা তৃণমূল থেকে ওঠার কথা, সেটা
অনেকাংশে উঠলো, যেটা আমরা এক্সপেক্ট করি ওই লেভেলে যাচ্ছে না। এর অন্যতম মানে মূল কারণ হচ্ছে এইটা, এই যে লেন এবং দেনের যে সম্পর্কটা ছিল সেই জায়গা থেকে নৈতিক ভিত্তিটা দুর্বল হয়ে গেছে। এটা অস্বীকার করবো না, এই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ছাত্রলীগে বহুদিন ধরে মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, গোপালগঞ্জ নানা এক প্রভাব বলয় কাজ করত। আপনি সেগুলো কেমন ফিল করেছেন আপনার সময়টা? অবশ্যই সেটা দীর্ঘদিন যাবত সেই একটা বলয় ছিল। এবং আহ তবে একটা বিষয় আপনার শেয়ার করতে হবে যে আসলে ছাত্রলীগের ক্ষেত্রে যদি আপনি ওইভাবে দেখেন যে লাস্ট যে কমিটিটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়টা, আমি বেশি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের একদম নিউক্লিয়াস যদি বলি আমরা আমাদের সংগঠনের, সেখানে আপনার যে দুজন দায়িত্ব পেয়েছিলেন, একজনের বাড়ি কুমিল্লা আর একজনের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, একই রিজনের পাশাপাশি জেলায় পড়েছে, একই সাইডে পড়ে গেছে। এইটার কুফল যদি বলি আমি, বা মানে আমাদের একটা সাংগঠনিক দুর্বলতা বা সিদ্ধান্তে নেওয়ার যে অদক্ষতা, সেটা কিন্তু প্রকাশ পেয়েছে এবং সেটা কিন্তু মাঠেও রাজনীতিতেও সেটার প্রতিফলন ঘটেছে। কারণ আলটিমেটলি দুঃসময় দুর্সময় বৃহত্তর বরিশাল বলেন, বৃহত্তর ফরিদপুর অঞ্চল বলেন, যেটাকে আপনি যে বলছেন শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, এই অঞ্চল নিয়ে, গোপালগঞ্জ নিয়ে, এই জায়গাগুলোতে কিন্তু একটা হাব, এটা একটা সূতিকাগার যদি বলেন যে এখানকার স্টুডেন্টদের যে রেশিও রাজনীতি করা, সেটা অন্য এলাকার তুলনায় অনেক বেশি, অনেক অনেক গুণ বেশি। এবং দুঃসময়ের দায়িত্ব নিয়ে হাল ধরার যে তাদের মধ্যে স্পৃহা, চেতনা, যে আওয়ামী রাজনীতির, এটা অনেক বেশি। এই জায়গাটায় যদি অবশ্যই এর আগে যত কমিটিগুলো হয়েছে দেখেছি, কখনো কেন্দ্র বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ফরিদপুর জোন থেকে একজন থাকে, সবসময় ছিল। আপনি জানেন, আপনি আমাদের ইতিহাস অনেক বেশি জানেন হুজুর ভাই। তো এইটা কিন্তু ব্যবসা ঘটেছে এই সময় এসে, হ্যাঁ, এই লাস্ট সময় এসে এটা আমাদের ভুগিয়েছে। তো অনেক যদি নেগেটিভও ধরা হয় যে বলা থাকে, কিন্তু আসলে বাস্তবতাকে অস্বীকার করার জো ছিল না। এটা থাকলে ভালো হতো, আমাদের জন্য ভালো হতো, আমাদের সাংগঠনিক ভিত্তিতে আরো স্ট্রং হতো। এটা আমার উপলব্ধি আছে। যেমন একটা ব্যক্ত, যেটা পরপর দুটা সভাপতি এসছে, যে পঞ্চগড় ওই বেল্ট থেকে এসছে আপনার সভাপতি, এবং পরে সাদ্দাম ওই বেল্ট থেকে কিন্তু দুজন এসেছিলেন ছাত্রলীগে। এখানে একটা বিষয়, ইন্টারেস্টিং বিষয় আমি শেয়ার করতে চাই। যেমন বিষয়টা নিয়ে আসলে কিভাবে রিয়াক্ট করবে আমি জানি না, বাট আমি বাস্তবতাটা একটু শেয়ার করি। এটা হচ্ছে যে যখন লাস্ট আমাদের আগে দুই কমিটি আগে আপনার যখন রিপন ভাই রনু ভাইয়ের কমিটিটা হলো, সেই সময় আপনি জানেন যে একটা বড় বিষয় ছিল। তখন রিপন ভাই বলনটা কিন্তু আলাদা উত্তরবঙ্গের, মাহমুদ হাসান রিপন এখন এমপি হয়েছেন, এবং রতন ভাই ছিলেন চট্টগ্রামের। তখন রিপন ভাই আলাদা একটা প্যানেল দিলেন রাহাত ভাই এবং মাসুদ ভাইয়ের, এবং রতন ভাই আলাদা প্যানেল দিলেন, যেটা সোহাগ ভাই, নাজমুল ভাইয়ের সাইড থেকে। এইভাবে ভাগ হওয়ার পর তখন কাউন্সিলের মাধ্যমে ভোটে সেটা যখন রাহাত ভাই, মাসুদ ভাই তারা হেরে গেলেন, তো ওই সময় তাদের বলয়ের যে অংশটা ছিল, যারা রাজনীতিটা করেছেন, তারা কিন্তু আর পরবর্তী ওইভাবে সামনে আর আগাতে পারে না। সেই বলয়ে ছিল আমার যে সভাপতি ছিল, পলিটিক্যাল পরিবারের ছেলে, পলিটিক্সটা ধারণ করে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে যেহেতু সে ওই সময় মাসুদ ভাই এবং রিপন ভাই ওই প্যানেল রাজনীতি করতো উত্তরবঙ্গের, সে আর পরবর্তীতে কিন্তু কোনো পদবি নিতে পারে নাই বা সক্রিয় রাজনীতি থাকতে পারে না। এরপরে আপনার সোহাগ ভাই নাজমুল ভাইয়ের কমিটি গিয়েছে, এবং আপনার সোহাগ এবং জাকিরের কমিটি গিয়েছে, সোহাগ ভাই জাকিরের কমিটি গিয়েছে। এই দীর্ঘ 7 বছরের যে সময়টা, এই সময়টা কিন্তু টোটালি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ ছিল না। না থাকার কারণে দেখা গেল ভালো ছেলে, কিন্তু কার্যকর হওয়ার ক্ষেত্রে যে যখন আপনি একটা প্র্যাকটিসের মধ্যে না থাকবেন, তখন কিন্তু কাউকে চেনা জানা, এই যেটা গ্যাপ হয়ে যায়, এই গ্যাপটা হয়ে গিয়েছিল। সেখানে আমাদের সময় অল্প সময় থাকলে রাজনীতি করা, যে কমিটি করা, আমাকে অনেক বেগ পেতে হয়েছে। যেমন আমি কমিটিগুলো করতে যেতাম, আমার ইচ্ছে ছিল 18 জাতীয় নির্বাচনের আগেই বাংলাদেশ সমস্ত কমিটি করে ফেলা। আমি আমার কেন্দ্রের যে নির্বাহী সংসদ, সেখানে 301 জনের সামনে ঘোষণা করেছিলাম, বাংলাদেশের কোন কমিটি করতে আমার 1 মিনিটের বেশি এক্সট্রা সময় লাগবে না, আমি সকল কমিটি করতে প্রস্তুত, কারণ আমার কথা মাইনার দরকার নাই, যেখানে যে যোগ্য সেই আমার মাইনাস। সেটা করতে গিয়ে দেখলাম যে আমি সমস্ত জায়গায় কমিটি করতে রেডি, কিন্তু আমার যে সভাপতি ছিল, যেহেতু সে দীর্ঘ 7 থেকে 8 বছর কোথাও কোনো রাজনীতি করার সুযোগটা পায় নাই বা সক্রিয় হতে পারে নাই, এই কারণে তার যে এই বিশাল গ্যাপটা হয়ে গেছে, এই গ্যাপটার কারণে সে কোনো জেলা উপজেলা কাউকে চিনতে পারতো না, জানতো না। তার চিনতে জানতে সময় লাগতো, এই সময়টা নিতে গিয়ে কিন্তু আমাদের কমিটি অনেকটা
যেটাকে ব্যর্থ হওয়া বলেন বা কমিটি না করতে পারে যে সমস্যা, সাইন তো লাগে দুজনের। এই সাইনিং এর এই সমস্যা, তো দেখা যায় যে আসলে আপনার ওটাই বলতে হয় যে কোন অঞ্চলকে ছোট করার বিষয় না। যখন জাকির নেতা আমাদের আগে কোন নেতা হলো, সে সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে সিলেটের মানে শিক্ষার্থী সংখ্যা যাই হোক, রাজনীতি করা ছিল হাতে গোনা 2 থেকে 4 জন, এরকম একটা প্রেক্ষাপট ছিল। হ্যাঁ ঠিক আছে, জাকির আসলে সিলেটের অনেক রাজনীতি করার ইচ্ছা জেগেছে, আসছে। বাস্তবতা হচ্ছে যে যে দীর্ঘ পথ পরিক্রমা সেই 90-এর সময় থেকে বলেন বা আসার আগে থেকেই বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির যে মানে যে ঐতিহ্য বা যে ক্রমধারা চলে আসছে, সেখানে এই যে মাদারীপুর শরীয়তপুর বলেন বা গোপালগঞ্জ বলেন বা এই অঞ্চলটা, ফরিদপুর অঞ্চলটা, মানে বরিশাল অঞ্চলটা, এই অঞ্চলের যে একটা প্রভাব প্রতিপদ যা সিলসিলা, সেইটা ছেদ পড়াটা কিন্তু আমাদের জন্য বুমেরাং হয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই ভিত্তি এখন কোথায়, যার অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো? তা আমার প্রশ্ন, উনি শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি নন, তিনি কিন্তু আওয়ামী লীগের উপদেষ্টা, রানিং উপদেষ্টা। তা আমার খুব জানার খুবই ইচ্ছা যে 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের একজন উপদেষ্টা তিনি ঠিক কি কি উপদেশ দিয়েছেন, দলের এই সংকটে কি কি ভূমিকা রেখেছেন, বা তিনি হয়তো দেশেই আছেন, সেটা নিয়ে কি করছেন, এটা জানার খুবই আগ্রহ। আমিও আপনি যখন আমাকে প্রশ্ন করছেন, আমি প্রশ্নটা করলাম কারণ যে প্রেক্ষাপটে তিনি তার যে মানে দুর্নীতির যে খতিয়ান, সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা রিকশাওয়ালাও জানে। হ্যাঁ, তো এটা নিয়ে আমি আগেও ব্যাখ্যা দিয়েছি, তারপর আপনি আমার বলেছেন, আমি আবারও একটু সিচুয়েশন করতে চাই। বেসিক্যালি আমাদের ডাকসু হওয়ার পর যখন নেত্রী আমাদের ডেকে বললেন যে ডাকসুর পরে জাকসু করতে হবে, এবং আমি যখন জিএস হলাম যে জাকসু দায়িত্ব নিতে হবে, নেত্রী বলার পর ওই দিনই কিন্তু আমি তখন আমাদের ভাইস এই ভিসি ম্যাম তিনি কিন্তু তখন অসুস্থ ছিলেন, বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি। সেখানে গিয়ে বিকেল তার সঙ্গে দেখা করে কিন্তু আমি নেত্রীর বার্তাটা তাকে পৌঁছে দিয়েছিলাম যে নেত্রী জাকসু করতে বলেছেন অচিরেই, এবং এটা নিয়ে কাজ করতে হবে। তো বেসিক্যালি তিনি চাননি হয়তো বেসিক্যালি যে জাকসু হোক বা জাকসু হলে ছাত্রলীগ সেখানে বিজয়ী হোক, এটা তিনি চাননি, তার প্রভাব বা প্রতিপত্তি খর্ব হওয়ার আশঙ্কা থেকে। সেই কারণেই তিনি এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা উন্নয়ন কাজ হয়েছিল, সেই কাজে সরাসরি ছাত্রলীগের যে রানিং দুজন ছিলেন তাদের সম্পৃক্ত করেছিলেন। পরের দিন সমস্ত পত্রিকাতে এই নিউজটা আসার পরে আমি তাকে ফোন করেছিলাম যে ম্যাম, মাত্র আপনার ঘোষণা হলো জাকসু হবে, ঠিক 2 দিন পরে বা 3 দিন পরে সম্ভবত এরকম সমস্ত মিডিয়াতে আসলো যে জাহাঙ্গীরনগর ছাত্রলীগ এইভাবে সরাসরি টেন্ডার বাজিতে যুক্ত হচ্ছে। এইটা কিন্তু আমাদের জন্য ব্যাকলস হবে, আপনি এটা আমার জানতে হবে, মানে তদন্ত করতে হবে। যখন এই কথা বলি, তার মনে হয়েছে যে, কারণ বেসিক্যালি তার ছেলে প্রত্যয় এবং তার করতেন না সময়, তারা এই সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিল, তারা এই বিষয়গুলো করেছেন। তো এটা করতে গিয়ে যখন দেখেছি যে না, এই বিষয় নিয়ে সমস্যা হলে, এবং আমি বলেছি যে এটা নিয়ে এই বিষয়টা আমি নেত্রীর কাছে তুলবো, তখন তিনি আসলে এটাকে নিজে থেকেই নেত্রীর কাছে গিয়ে একটা মৌখিক মিথ্যা নালিশ করলেন যে আমরা তার কাছে টাকা চেয়েছি নিজের কাছে। এই নালিশটা করলেন, কোনো ধরনের কোনো আত্মপক্ষ সমর্থনের আমাদের সুযোগ ছিল না, বা আমরা এই বিষয় নিয়ে বারংবার বলার পর কোনো একটা তদন্তও হয়নি। আমার হচ্ছে কষ্টের জায়গাটা কিন্তু এইটাই যে এই ঘটনার পরে আপনার শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, দুদক, হাইকোর্ট, এই 4টা জায়গাতে আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না। যে একটা কল এসেছিল, দুঃখিত। তো আমি হচ্ছে এই এখন ঠিক আছে? এখন ঠিক আছে। হ্যাঁ, আমি কিন্তু এই ঘটনা নিয়ে আজও আমাকে কথা শুনতে হয়। আমি একাধিকবার ব্যাখ্যা করছি, কিন্তু আমি কিন্তু দুদকেই 3 বার এবং হাইকোর্টে 2 বার আমি হচ্ছে এটার একটা সুষ্ঠু তদন্ত চেয়ে আমি একটা আবেদন করেছিলাম। এবং হাইকোর্টের একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, হাইকোর্টের যে বেঞ্চ বিব্রত হয়ে বোধ করেছিলেন যে তদন্ত করতে পারবেন না, করবেন না, সেই বেঞ্চই কিন্তু এই রায়টা দিয়েছিল এই কোটার। হ্যাঁ, সেই বেঞ্চ থেকেই আসলে যারা ওই যে নিজের যে দায়িত্ব বা কাজ কর্তব্যবোধ তার উপরে উঠে যখন অতিরিক্ত কাজ করতে যায় কোন দলের ইন্টারেস্টে, তখনই কিন্তু সেটা দলের জন্য, দেশের জন্য বুমেরাং হয়। তো সেম জাজ যে এই জাহাঙ্গীরনগর ভিসির বিরুদ্ধে একটা তদন্ত করা সাহস পায় নাই, তদন্ত নির্দেশ দেওয়ার, সেম জাজ তিনি কিন্তু এই কোটা বাতিলের এই হত্যার সিদ্ধান্তটা নিয়েছিলেন, যার ফল কিন্তু আজকে আমাদের সবাইকে ভোগ করতে হচ্ছে। আমি চাইবো এটা এখনো আমার আপনার মাধ্যমে লাস্ট আমার আবেদনটা
30 সেকেন্ড শেষ করে দিই। আমি লাস্ট আবেদন থাকবে যে আগে হোক পরে হোক এই ঘটনার একটা তদন্ত, নিরপেক্ষ একটা তদন্ত বা কি হয়েছিল বেসিক্যালি সেইটার একটা তদন্ত আমি চাইবো, এর যে প্রেক্ষাপটে হোক। এখন যদি হয় এখন আমি চাইবো, এবং এটা দল দল থেকে উচিত এই বিষয়টা ক্লিয়ার করে আমাদেরকে একটা দায় মুক্তি দেয়। কারণ আমরা পদত্যাগ করলেও পদত্যাগ সেই প্রেক্ষাপটে কোনদিন বাধ্য হয়েছিলাম, যার পর থেকে ছাত্রলীগের নৈতিক অধপতনটা শুরুটা হয়েছিল। এটা এইটার মানে এই দায়বদ্ধতা থেকে দলের উচিত আমাদের বিষয়টাকে নিয়ে মানে অ্যাটলিস্ট একটা আমাদের দায় মুক্তি দেয়া। ধন্যবাদ। আগামী দিন নিশ্চয়ই এই বিষয়গুলো আসবে। আমি আসলে এই কথাগুলা জিজ্ঞেস করার কারণ হচ্ছে আমি প্রথমবার আপনাকে সামনাসামনি পেয়েছি এই অনুষ্ঠানে। আমি এখন জানতে চাই 5ই আগস্ট আপনার কি মনে হচ্ছিল সেই দিনটা? যখন দেখছেন নেত্রীকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, সেই পরিস্থিতি। সেই দিন আপনার মানসিক বিষয়টা শেয়ার করবেন আমার সাথে? ফজলু ভাই, এটা তো আসলে সবার জন্য, শুধু আমি একার যদি মানসিক অবস্থা বলি এটা বললে আসলে ভুল হবে। আমাদের আওয়ামী লীগের যে 2,62,00,000 আমরা যে আমাদের যে তৃণমূল নেতা কর্মী, হ্যাঁ, 3.25 কোটি, প্রত্যেকটা নেতা কর্মীর মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়েছিল যে কিভাবে কি হয়ে গেল। কারণ এই একটা পথ সামগ্রী হয়ে পা কাটবে এইভাবে একটা একটা শান্তিপূর্ণ একটা সাধারণ আন্দোলন, বা যেটা আসলে তাও আদালতের মাধ্যমে যেটা আসছে, যেখানে ওরা পক্ষভুক্ত হয় নাই বারবার বলার পরও, সেই একটা সাধারণ কোটা আন্দোলনকে এইভাবে ম্যাটিকুলাস ডিজাইন করে যে ধাপে ধাপে যে একটা মানে ম্যাসাকারে পরিণত করা হলো, যে ভায়োলেন্সটা হয়েছে যেভাবে হয়েছে, আমি এটার একটা ছোট মানে ঝলক দেখেছিলাম 18 সেই নিরাপদ সড়ক আন্দোলনে। তখন আমি দায়িত্ব পাওয়ার ঠিক 2 দিন পরে কিন্তু এই আন্দোলনটা হয়েছিল। ওখানে ওই ওই ম্যাটিকুলার ডিজাইনটা বাস্তবায়ন একটা একই সময় করা হয়েছিল। সুতরাং আমার কিছু অভিজ্ঞতা ছিল, আমিও বুঝছিলাম যে পরিস্থিতির দিকে যাচ্ছে, কিন্তু যতক্ষণ আসলে এটা নিয়ে মানে নেতৃত্বে গতকালকে বলেছেন যে আসলে সেটা সিচুয়েশন ওরা এমন ভাবে প্রি প্ল্যান ছিল, আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। তো আসলে আমরা কেউই কল্পনা করিনি, ঘুণাক্ষরেও না যে এরকম হবে। তো সেই জায়গা থেকে অবশ্যই প্রত্যেকটা জায়গা মানে আমাদের এই 3 কোটি মানুষ তার সঙ্গে সম্পৃক্ত, তার মানে 4 থেকে 5 কোটি মানুষ বলতে পারেন পরিবার নিয়ে বা স্বজন নিয়ে। এই মানুষগুলো আসলে তারা বিগত 15টা মাস 5 আগস্টের পর থেকে কিভাবে কাটাচ্ছে সেটা তো আসলে কোনো মানে এটা ভাষায় ক্যান নট বি ডিসক্রাইব বাই এনি ওয়ার্ডস। এটা আমি বলবো যে ভাষায় বর্ণনা করার মতো না এই পরিস্থিতিটা। তবে আসার কথা হচ্ছে যে এরকম পরিস্থিতি বা এতটা খারাপ না হলে এরকম পরিস্থিতি আওয়ামী লীগ অনেকবারই করেছে। সেই 71-এ আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, 77-এর পরও নিষিদ্ধ ছিল। সেই সময় আবার সেই তৃণমূলের কথাটা উঠছিল বারবার, এই তৃণমূলে কিন্তু টেনে তুলেছে। সেই তৃণমূলের এই পাড়ায় মহল্লায় গ্রামে সংগ্রাম পরিষদ গড়ে তোলার আহ্বান যে বঙ্গবন্ধু জানিয়েছিলেন, সেই আহ্বানটা এখনো প্রাসঙ্গিক। তো সেই একদম প্রান্তিক পর্যায়ে থেকে এই আওয়ামী লীগের তৃণমূল যে অলওয়েজ ব্যাকবোন ছিল, সেই ব্যাকবোনটাই এখনো আবার পুনরায় সেই হালটা ধরে আছে, এবং তারাই কিন্তু দলকে তুলছে, আবারও তুলবে। এবং আমি শুধু বলবো যেটা আসলে একটা বাংলাদেশ আওয়ামী লীগ ভাগ্যবান একটা দল, আমি বলবো পরম সৌভাগ্যবান একটা দল বিশ্বের ইতিহাসেই, যে যাদের এরকম একটা তৃণমূল মানে ভ্যানগার্ড, এরকম একটা ফোর্স আছে, এরকম একটা ডেডিকেটেড কর্মী বাহিনী আছে, যারা কোনো পরিস্থিতি কখনোই মাথা নোয়ায় না, কখনো আপোষ করে না, এটা আছে। কারণ আপনি দেখেন যে 5ই আগস্টের পর থেকে যদি আমাদের প্রধান প্রতিপক্ষ যদি অপহরণ করেন বিএনপি, তারা সবচেয়ে বেশি লজ্জায় পড়েছে, সবচেয়ে বেশি তার মাথা হেট হয়েছে এই কারণে। তারা সিনিয়র উপর থেকে হাইকমান্ড থেকে বলছে বাবারা চাঁদাবাজি করো না, এখানে যাও না, ওইখানে এগুলো করো না, আমাদের সামনে নির্বাচন, কে শোনে কার কথা? বিশৃঙ্খলা কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ নাই। সেখানে উল্টো দেখেন আওয়ামী লীগের ক্ষেত্রে সরাসরি একদম ভাইস ভার্সা, যে কোনো সেন্ট্রাল ওই সেন্সে কোনো কমান্ড নাই। তৃণমূল নিজেরা তারা সংগঠিত হয়ে সম্পৃক্ত হয়ে তারা আন্দোলন সংগ্রাম করছে, অনলাইনে লিখছে, তারা জনমত তৈরি করছে, তারা ঘরে ঘরে গিয়ে আবার আওয়ামী লীগের পক্ষে গণজোয়ারের সৃষ্টির সেই প্রেক্ষাপট তারা তৈরি করে ফেলেছে অলমোস্ট, বা করে যাচ্ছে। তো এটা আমি মাসছে যে 5ই আগস্ট এক আমাদের জন্য অভিশাপ, আবার এক ক্ষেত্রে আশীর্বাদ, যে আবার সেই তৃণমূল যাদেরকে অনেক ক্ষেত্রে আমরা ইগনোর করেছি, অনেক ক্ষেত্রে তাদের তুচ্ছ জ্ঞান করেছি, সেই তৃণমূলের একদম খেটে খাওয়া মেহনতি কৃষক শ্রমিক এই লুঙ্গি পরা মানুষগুলোই কিন্তু আজকে ঢাল হয়ে আওয়ামী লীগের সামনে দাঁড়িয়েছে, আবাল বৃদ্ধ বনিতা একসাথে, সকল ভেদাভেদ ব্যক্তি স্বার্থ ভুলে, সমস্ত ধরনের ভাই লীগ ভুলে তারা নেত্রীর জন্য এবং আওয়ামী লীগের জন্য আজকে যেমন শফিক, যে পাগলা শফিক যাকে বলে, যাকে আমরা ডাস্টবিন শফিক বলি, সেই যে কথাটা বলেছে,
সে কথাই বললাম যে সে কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে তৃণমূলের কথাটা বলেছে। হ্যাঁ, তৃণমূলের নামটা উচ্চারণ করে সে ভয় পেয়ে, কারণ সে দেখেছে যে আওয়ামী লীগের তৃণমূল চাইলে কি করতে পারে, কেমন শক্তিশালী। এই কারণে সে তৃণমূলে শক্তি নেই এই কথাটা বলেছে। তাই বলো সে তৃণমূল কথাটা এইভাবে অতীতের বলেছে যে যে তৃণমূল ভেঙে পড়েছে এখন। বাস্তবতা হচ্ছে তৃণমূল অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং মজবুত এবং দৃঢ়চেতা। এটা হলো বাস্তবতা। কারণ আমি জানি, আমি মাঠের সঙ্গে আছি, আমি কাজ করি, আমি কথা বলি, আমি প্রতিদিন কথা বলি। সো আই নো অলমোস্ট ইনস এন্ড আউটস অ্যাবাউট আওয়ার গ্রাসরুটস অ্যাক্টিভিস্ট। লকডাউনটা, লকডাউন, শাটডাউন, এই নামগুলা কি আপনার পছন্দ হচ্ছে? এখন জসমিন দেশে জদাচার, এই ওয়ার্ডস গুলা, এই টার্ম গুলাই এই জেনারেশন চেনে, জানে, বোঝে, এইগুলোর সাথে তারা পরিচিত। তো আমি মনে করি সময়ের প্রেক্ষিতে এটাই সামঞ্জস্যপূর্ণ, এবং তারা এই এই ধরনের ওয়ার্ড দিয়েই তারা আহ, তাদের একটা অংশ, বিভ্রান্ত অংশ, তারা এই মেট্রিকুলার বাস্তবায়ন করেছে। সুতরাং এই ওয়ার্ড গুলা প্রাসঙ্গিক, এবং শাটডাউনটা যেভাবে হয়েছে এটা তো অভূতপূর্ব, তাই না? এখানে যেভাবে আপনার সাড়া দিয়েছে, এবং জনগণ, আপনাকে বুঝতে হবে যে ভাই বিগত 15 মাসে বাংলাদেশের যারা ভুক্তভোগী হয়েছে তাদের সংখ্যাটা 70% প্লাস, 80% প্লাস। এটা আসলে কোনো সুযোগ নেই। কৃষক শ্রেণী, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের আজকে নিরাপত্তা নাই। মানে খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অবলীলায় ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, টোটাল ক্যাওয়াস যাকে বলে। এই যে মাৎসন্যায় অবস্থা, এই যে অরাজকতা, এই অনাচার চলছে, এইটার বিরুদ্ধে তাদের নাভিশ্বাস হওয়ার জোগাড়। সেই জায়গা থেকে এই লকডাউন, তার যে কোনো আওয়ামী লীগ এখন যে কর্মসূচি দেবেন এই অবৈধ সরকারের বিরুদ্ধে, তারা নিজেরা তাদের প্রয়োজনে, তাদের বাস্তবতায় তারা এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা সেটাকে সফল করবে বলে আমি বিশ্বাস করি, এবং সেটাই হয়েছে। তারা এই প্রতিবাদের মাধ্যম খুঁজছে। তারা এখন চাচ্ছে যে আওয়ামী লীগ আরেকটু সংগঠিত হোক, আরেকটু সক্রিয় হোক, আরেকটু জনগণের মাঝে আরেকটু বেশি ভালোভাবে তাদের রাজনৈতিক কর্মসূচিকে ছড়িয়ে দিক। এটা কিন্তু মাঠ চাচ্ছে, মানে মাঠের সাধারণ জনগণ চাচ্ছে। সেটা মানে আমরা কিন্তু প্রকাশ্যে দেখছি। ইনশাল্লাহ অনাগত আগামীতে এই আন্দোলনের ধারা বা এই প্রতিবাদী আরো বেগবান হবে, এবং সেটা চলছে। এই যে আপনার যখন লকডাউন দেওয়া হলো, আমার মনে হয় যে 60%, 70% যারা আছে তারা কিন্তু নিজেরা বিশ্বাস করেনি। তারা প্রয়োজনীয়তা অনুভব করেছে এটা দরকার, একটা প্রতিবাদ দরকার, ঝাঁকুনি দরকার। কিন্তু ঝাঁকুনিটা যে এইভাবে হয়ে যাবে বা এইভাবে রেসপন্স আসবে, এটা কিন্তু সরকারের কেউ ভাবেনি, বা তাদের কোনো স্টেক হোল্ডারও ভাবেনি। এটা হয়ে গেছে। অনাগত আগামীতে ইনশাল্লাহ আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি এইভাবে জনগণের সম্পৃক্ততায়, এবং আরেকটা আই মাস্ট থ্যাংক টু আওয়ার অনলাইন অ্যাক্টিভিস্ট, আমাদের যে মুজিব ভ্যানগার্ডরা আছে অনলাইনে, তাদের যে সক্রিয়তা, তাদের যে একাগ্রতা, বা রাত দিন এক করে তারা যেভাবে কাজ করছে, যেভাবে অতন্দ্র প্রহরী হয়ে আছে, এই অনলাইন অ্যাক্টিভিস্ট তারাই